Hadi. Done. প্রিয় দর্শক, অপশন ই হেলথের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ আওয়ারের আজ আমি সৌমিক বিশ্বাস আছি আপনাদের সাথে। এবং আজকের আলোচ্য বিষয় কফ, কাশি ও বুকে ব্যথা, এই নিয়ে যত কথা। আর আমাদের সাথে আছেন সুনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস স্যার। উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেসপিরেটরি মেডিসিন, চিটাগাং মেডিকেল কলেজ ও হসপিটাল। প্রথমেই স্যারকে ধন্যবাদ। জিজ্ঞাসা করবো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আসসালাম। জি, চলো ভালো। ধন্যবাদ স্যার। স্যার আসলে সারাদিনের ব্যস্ততার ফাঁকে আজকে স্যার আমাদেরকে সময় দিয়েছেন। এটা আসলে আমাদের এবং আমাদের দেশের সাধারণ মানুষদের যেহেতু নিয়ে এই প্রোগ্রামটা, সবাই আমরা সৌভাগ্য বোধ করছি। অ্যান্ড স্যার, প্রথমেই বলবো আসলে আজকের যে টপিকটা কফ, কাশি ও বুকে ব্যথা, এই নিয়ে যত কথা। কফ, কাশি এবং বুকে ব্যথা আসলে এটা অনেক একটা বিশাল একটা জিনিস। তো বেসিক এবং সিম্পল ওয়ার্ডে যদি একটু জানতে চাই স্যার, কফ জিনিসটা কি এবং এটা কেন হয় আমাদের? ধন্যবাদ মিস্টার শ্রমিক। কফ আসলে এই বিষয়টা এই সময়ের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক একটি বিষয়। কফ বলতে আমরা বাংলায় যেটাকে বুঝি, আসলে ইংরেজিতে কফ বলতে যেটাকে বোঝায় সেটা হলো স্পুটাম। ইংরেজি শব্দে কফ মানে হচ্ছে কাশি। সুতরাং বাংলা এবং ইংরেজির মধ্যে উচ্চারণগত সাদৃশ্য থাকলেও দুটো কিন্তু ভিন্ন জিনিস। তো এখানে যেহেতু আমরা বাংলায় এই জিনিসটা আলোচনা করছি, এই জন্য এখানে কফ বলতে আমরা যেটা ইংরেজি ভাষায় যাকে স্পুটাম বলে সেই জিনিসটাকে সম্ভবত বোঝানো হচ্ছে। আই এম রাইট? জি স্যার। তো কফ হলো একটা ফুসফুসের থেকে নির্গত এক রকমের তরল বা সেমি সলিড পদার্থ। এটা বিভিন্ন কারণে প্রস্তুত হয়। স্বাভাবিক অবস্থায় মানুষের একটু সিক্রেশন থাকে ফুসফুসে, কিন্তু বিভিন্ন কারণে এটার পরিমাণ যখন বেড়ে যায় তখন এটাকে আমরা কফ বা যেটাকে স্পুটাম বলে সেই শব্দটা ব্যবহার করি। তো এই কফ হওয়ার জন্য সাধারণ ভাষায় যদি আমরা বলি, তাহলে কতগুলি কমন জিনিস প্রথমে আমাদেরকে স্মরণ করতে হবে কেন কফ হয়। তার মধ্যে আমাদের দেশের প্রথম কারণ হলো ধূমপান। দ্বিতীয়র মধ্যে হলো পরিবেশগত দূষণ, যেটাকে আমরা এনভায়রনমেন্টাল পলিউশন বলি। এছাড়া বিভিন্ন রকমের সংক্রমণ, এটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল বা ছত্রাক জাতীয় সংক্রমণের কারণে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিজনিত কারণে বা হাইপার সেন্সিটিভিটি যাকে আমরা বলি সেই কারণে কাশি হতে পারে। কারণ অনেক জনসাধারণের মধ্যে বিভিন্ন জিনিসের মধ্যে অ্যালার্জিক প্রবণতা থাকে, যেটা শ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে গেলে কাশির উদ্রেক করতে পারে। বিভিন্ন রকমের ধুলোবালি বা পোলেন্স বা ঝাঁঝালো গন্ধ, এসব কারণে অনেক সময় কফের উদ্রেক হয়। এছাড়াও আরো কতগুলি কারণ আছে যেগুলো হয়তো খুব সাধারণ নয়, তারপরও এগুলি তো কফ হতে পারে। যেমন অনেক সময় বিভিন্ন রকমের ফুসফুসের রোগ, যেমন ক্যান্সার জাতীয় রোগেও অনেক সময় কফ বা স্পুটাম হয়। তো সুতরাং যদি সবচেয়ে কমন কজ যদি বলি বা কারণ, তার মধ্যে ধূমপান, এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশগত যে দূষণ এবং সংক্রমণ, এই তিনটাই প্রধান কারণ কফ হওয়ার জন্য। ধন্যবাদ স্যার। দর্শক, আপনার বেসিক এই জিনিসটা আসলে অনেকেই আমাদেরকে জানতে চান এবং আজকের এই টপিকটা দেওয়ার পরেও আপনাদের এইটা জানার ছিল। স্যার কিন্তু সুন্দর সাবলীল ভাষা আপনাদেরকে সকলকে জানিয়ে দিল। স্যার, একটাই কথা জানতে চাচ্ছি, কফ আসলে মানে এক একজন মানুষের এক এক ধরনের এবং বিভিন্ন সময়ের আসলে বিভিন্ন হয়ে থাকে। আসলে মানে মানে কত ধরনের কফ হতে পারে এবং সেই সিভিরিটিটা যদি একটু বলতেন।
কফ কিন্তু, যেটা আগে আমি প্রথমে এই জিনিসটা পরিষ্কার করে নিয়েছি যে কফ বলতে জি বাংলায় যেটাকে বোঝায় সেটা হচ্ছে স্পুটাম, বা যে জি জলীয় পদার্থ বা সেমি সলিড যে জিনিসটা বের হয় কাশির সাথে, সেটাই হচ্ছে কফ। জি যে তো কফ বিভিন্ন রকমের হতে পারে, তার কনসিস্টেন্সি মানে জিনিসটা কেমন, এটা পাতলা গাঢ় বা অনেক সময় রক্ত মাখানো হতে পারে, জি এটা জি হতে পারে বিভিন্ন রকমের গন্ধযুক্ত হতে পারে, পরিষ্কার হতে পারে। প্রত্যেকটা জিনিসের এক একটা কারণ থাকে। যেমন জি স্যার। ধরি, আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যদি একটা মানুষ ফুসফুসের যক্ষা রোগে ভুগে, তার কফ হবে, কফ বের হবে, কফের সাথে অনেক সময় দেখা যায় রক্ত মাখানো থাকে। তো এটা দিয়ে আমরা হয়তো কফের একটা কারণ ধারণা করতে পারি, যদিও এটা 100% নিশ্চিত না, তবে একটা প্রাথমিক হুম। ধারণা পাওয়া যায়। আবার অনেকে যারা ধূমপান করে এরা প্রায় কাশে, কাশির সাথে তাদের শ্লেষ্মা বের হয় বা স্পুটাম বের হয় বা কফ যেটা বলি, সেটা জি স্যার। সাধারণত হয়তো দেখা যায় সাদা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এটা বিভিন্ন কালার হয়ে যায় যখন সেখানে জীবাণু সংক্রমণ হয়ে যায়। যেমন কারো কফ হচ্ছে, কফ বের হচ্ছে, জি স্যার। সেখানে জীবাণু সংক্রমণ হয়ে গেল, যে নিউমোনিয়া হয়ে গেল বা ব্রঙ্কাইটিস হয়ে গেল, সেক্ষেত্রে দেখা যাবে তার কফটার বিভিন্ন রকমের কালার নিয়ে নিচ্ছে, হলুদ হয়ে গেল বা রক্ত বর্ণনা হলেও এই লালচে টাইপের হয়ে গেল। এরকম জি বিভিন্ন স্যার। গুলি সাধারণত বিভিন্ন রোগের কারণে অনেক সময় পরিবর্তন হয়। আর কফের যে ডিউরেশনটা গুরুত্বপূর্ণ। যাদের দেখা যায় প্রায় এরকম কফ বের হয়, তাদের রোগের কারণ হিসেবে কতগুলি ক্রনিক রোগ আসতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় রোগের ইতিহাস বা এই কফের ইতিহাসটা একদম সাম্প্রতিক 5-7 দিন, তাদের এক রকমের হুম। কারণ হতে পারে। যেমন ধরি, আমরা যদি মনে করি এই শীতকালে প্রায় 6 মাস কফ হয়, হতে পারে এটা হাঁপানি বা সিওপিডি যেটাকে বলি। আবার যদি কেউ বললো যে সুস্থ মানুষ, হঠাৎ 7 দিনের জ্বর, তারপরে তার কফ হচ্ছে, তাইলে আমরা ধরে নিতে পারি তার এটা সাময়িক একটা সংক্রমণ, এটা একটা নিউমোনিয়া হতে পারে। এরকম জি রোগের স্যার। ইতিহাসের উপরে কফের ধরন দেখে আমরা অনেক সময় কফের প্রাথমিক একটা কারণও বুঝতে পারি। ধন্যবাদ স্যার। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে কফের আসলে কত ধরন, তার রং, তার সিভিরিটি অনুসারে কত ধরনের। আমরা এখানে বেশ কয়েকজন অলরেডি আপনারা কোশ্চেন করছেন। স্যার আমরা একটা দুটো কোশ্চেন একটু নিব। স্যার আমাদের একজন কোশ্চেন করেছেন, সিরাজুল শিমুল। হ্যালো স্যার, মাই বেবি ইজ 2 years নাও সাফারিং ফ্রম কফ অ্যান্ড কাশি, হালকা ফেভারও আছে। ব্রোডিল অ্যান্ড টোফেন দুইটা কি একসাথে খাওয়ানো যাবে কি? স্যার 2 বছরের বাচ্চার জন্য স্যার, তার কফ কাশি দুটোই আছে, হালকা জ্বর আছে। তিনি হচ্ছে দুইটা মেডিসিনের কথা বলেছেন, ব্রোডিল আর টোফেন, এটা দুটো একসাথে খাওয়াতে চাচ্ছে, সেটা কি খাওয়াতে পারবে কিনা? 2 বছরের বাচ্চা। জি, খাওয়ানো যাবে, তবে ওনার বাচ্চার এই কফ কাশি কতদিন, এইটা কিন্তু উনি এখানে পরিষ্কার করেননি। জি স্যার। যদি এমন হয় যে এই কফ কাশি বাচ্চা দীর্ঘদিনের, তখন আমাদেরকে তার নিয়মিত কোনো কফ কাশির চিকিৎসা লাগবে কিনা সেটা চিন্তা করতে হবে। এটা যদি আমি একটু আগে বললাম, কফ কাশির কারণ হিসেবে জি স্যার। কিছু রোগ আছে দীর্ঘমেয়াদী, কিছু স্বল্পমেয়াদী। তো দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে সাধারণত দীর্ঘমেয়াদী চিকিৎসা যেগুলির প্রয়োজন, সেক্ষেত্রে এই ব্রডিল বা টোফেন কয়েকদিন খাওয়ালে পরে খুব বেশি এই দিন সুস্থ থাকবে না। বাচ্চা যেহেতু ছোট, সম্ভবত তার ব্রঙ্কিওলাইটিস বা চাইল্ডহুড অ্যাজমার এরকম কোনো সমস্যা যদি থাকে, তাহলে আমি মনে করি তাকে একজন শিশু বিশেষজ্ঞ দেখিয়ে দীর্ঘদিন দীর্ঘমেয়াদী চিকিৎসাতে যাওয়া উচিত। তবে টোফেন এবং ব্রডিল একসাথে খাওয়ানো যেতে পারে, তাতে তেমন কোনো সমস্যা হবে না। ধন্যবাদ স্যার। দর্শক, আপনার আপনার উত্তরটা আশা করি পেয়ে গেছেন। আপনি যদি অ্যাডিশনালি একটু লিখে দিতেন যে আসলে কতদিন ধরে আপনার বাচ্চা এই সমস্যাটা ভুগছে, তাহলে আরো স্পেসিফিক করে দেওয়া যেত। আমাদের নেক্সট একটা কোশ্চেন, কেএসপি হৃদয়, বয়স 25 বছর, ওজন 56 কেজি, গ্যাসের সমস্যা আছে, হঠাৎ কিছুদিন ধরে রাতে বুকে ব্যথা করছে, মাঝে মধ্যে এত বেশি বুকে ব্যথা করে যে শ্বাস নিতে কষ্ট হয়, প্রসাব পায়খানা চাপ থাকলে সাথে সাথে প্রসাব না করলে বুকের ভিতর জ্বালা পোড়া ও ব্যথা করে এবং টেনশন হয়, কিছু উপদেশ দিলে উপকৃত বোধ করতেছে। ধন্যবাদ। আপনার বয়স 25, ওজন 56। এই বয়সে সাধারণত বুকে ব্যথা যদি হয়, সেটা একটু গ্যাসের সমস্যা, যেহেতু আপনি বললেন যে গ্যাসের সমস্যা আছে, অনেক সময় হাইপার অ্যাসিডিটির কারণে বা
যেটা সোজা আমাদের দেশে গ্যাস্ট্রিক বলে, আসলে এটা গ্যাস্ট্রিক বলে কোনো রোগ নেই, গ্যাস্ট্রাইটিস এটা, অথবা হাইপার অ্যাসিডিটি। এর কারণে অনেক সময় রাতের বেলায় বুকের নিচের দিকে ব্যথা হতে পারে। জি। এটা ছাড়াও আপনার এই বয়সে হার্টের কোনো রোগ আছে কিনা, এটা যদিও এটা খুব সাধারণ সমস্যা না এই বয়সের জন্য, তারপরেও আপনার হুম। একটু ঘন ঘন এই সমস্যা যদি হয়, আপনি একটা ইসিজি করে দেখতে পারেন, একটা রুটিন বুকের এক্সরে করে দেখতে পারেন কোনো ভিতরে দৃশ্যমান কোনো সমস্যা দেখা যায় কিনা। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে আপনার এটা গ্যাসের সমস্যা। তারপরও আমার পরামর্শ হলো আপনি একটু রুটিন চেক আপ যদি করে নেন, তাহলে কোনো রোগ যদি আনডায়াগনোজ থাকে সেটা অতি সত্বর হয়তো প্রকাশ পেয়ে যাবে। দর্শক, আপনি আপনার লাইফস্টাইলকে একদমই অবহেলা না করে স্যারের পরামর্শ অনুসারে আপনি সেই ব্যবস্থাগুলো নিতে পারেন। আমাদের পরের প্রশ্ন মোহাম্মদ আরিফুল ইসলাম, উনি দিয়েছেন ঠান্ডা কাশির জন্য কোন ওষুধ ভালো কাজ করে এবং কয় ধরনের ওষুধ খেতে হবে? বয়স 15 বছর। স্যার আসলে ঠান্ডা কাশির জন্য, এটাও স্যার লংজিভিটি লেখেনি, হয়তো সিজনাল কারণেও হতে পারে, এরকম একটি জানতে চেয়েছে। আপনি একদম সঠিক কথাই বলেছেন। কারণ এই শীতের সময়ে কিছু কিছু কাশির সমস্যা আছে, এগুলি সিজনাল, আমরা সিজনাল অ্যাজমা বা কাপ ভেরিয়েন্ট অ্যাজমা বলি। তো এই জন্য তার বয়স যে 15 এরকম সমস্যা হতে পারে। তো এইসব ক্ষেত্রে সাধারণত একটু প্রতিরোধমূলক ব্যবস্থাটা প্রথমে নেওয়া ভালো, যে ঠান্ডা জি। ধুলোবালি এগুলিতে বেশি এক্সপোজ না হওয়া। এই বয়সের ছেলেমেয়েরা বাইরে ঘোরাঘুরি করে, ধুলোবালি বেশি এক্সপোজ হয়ে যায়, ঠান্ডাতে খেলাধুলা করে বা ঘুরে, তাতে এই সমস্যাটা বেড়ে যায়। তো একটু মাস্ক পরবে, এই ঠান্ডাতে কম বের হবে। তারপরেও যদি সমস্যাটা নিয়ন্ত্রণে না আসে, সেক্ষেত্রে এই বয়সে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারে, যে ফ্যাক্সোফেনাডিন বা ড্যাসলোরাটেডিন এসব, অথবা মন্টিলুকাস্ট জাতীয় ওষুধ খেতে পারে, যেগুলি জি। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কার্যকর হয়। প্রাথমিকভাবে এই ওষুধগুলি ব্যবহার করে দেখা যেতে পারে। যদি সন্তোষজনক উন্নতি না হয়, তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো হবে। ধন্যবাদ স্যার। দর্শক, আপনার আসলে যে পরামর্শগুলো দিল সেই অনুসারে অবশ্যই সিভিয়ারিটি মেজার করবেন। আমি আবারও বলছি, দর্শক, আপনাদের কফ কাশি বুকে ব্যথা নিয়ে যদি আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো আপনারা প্যারাইজ করে থাকেন, আমাদেরকে জানার চেষ্টা করে ইনবক্সও দিয়ে থাকেন, তো সেই কোশ্চেন গুলো আজকে আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস স্যার। স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেসপিরেটরি মেডিসিন, চিটাগাং মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। স্যার, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে মার্জিয়া মৌসুমী, উনি দিয়েছেন যে আমার বয়স 34, আমার কাশি সবসময় থাকে, 3-4 বছর ধরে এই কাশি, যখন ওষুধ খাই তখন ভালো হয়, কিছুদিন পর আবার হয়, কাশির সাথে কফও থাকে, অ্যালার্জিও আছে। এখন মন্টিলিউকাস প্রিপারেশনের কথা উনি বলতেছেন, 10 mg খাই, তারপর কাশি হয়, রাতে নাক বন্ধ থাকে, বুকে ব্যথা খুব কম হয়, আহ, কিন্তু সারা বছর কাশি থাকে, কফের রং সাদা, মাঝে মাঝে বাদামি হয়, এই নিয়ে করণীয়। স্যার, উনি অনেকগুলো আসলে পরিস্থিতির ওনার সাফারিং দিলেন। ওনার ওই ধন্যবাদ প্রশ্নকর্তাকে, কারণ উনি ওনার যে বিস্তারিত যে এই রোগের বর্ণনাটা দিলেন, এটা একটা আমাদের দেশে এই মৌসুমে খুব সাধারণ সমস্যা। এটা এটা পুরোটাই অ্যালার্জি জনিত কারণে হয়। এবং এই সিজনে যেহেতু বা এই মৌসুমে আবহাওয়াটা শুষ্কতার কারণে ধুলাবালি বেশি থাকে, এবং যাদের অ্যালার্জির সমস্যা থাকে তাদের এই সময় এই কাশির সমস্যাটা বেড়ে যায়। এবং কারো কারো ক্ষেত্রে কাশির সাথে শ্বাসকষ্ট হয়, এবং আমরা এটাকে কাপ ভেরিয়েন্ট অ্যাজমা বলি, সাথে অ্যালার্জিক রাইনাইটিস। তো উপদেশ আমি একটু আগে যেটা আগের প্রশ্নকর্তাকে যে উপদেশটা দিয়েছি, ওনার জন্য একই উপদেশ প্রযোজ্য হবে। এই শীতের মৌসুমে ঠান্ডা এবং ধুলাবালি যথাসম্ভব পরিহার করা, গরম পানি ব্যবহার করা, এমন কোনো কিছু না করা যাতে তার এই অ্যালার্জিজনিত সমস্যাটা বেড়ে যায়। কিন্তু এটা ওনার ক্রনিক সমস্যা, যখনই এটা দীর্ঘমেয়াদী হবে, তখনই একটা প্রশ্ন রুগীরা প্রায় আমাদেরকে করেন, এটা কি ভালো হয়ে যাবে? এই সমস্ত রোগ কিন্তু জীবনের তরে ভালো হয়ে যাবে এরকম চিকিৎসা এখন পর্যন্ত নেই। প্রতিরোধ করা সবচেয়ে উত্তম। তার সাথে যখন প্রয়োজন হবে তখন কিছু ওষুধ ডাক্তারের পরামর্শ মোতাবেক ব্যবহার করলে
মোটামুটি সুস্থ জীবন যাপন করতে পারে। তো উনি যে এই সমস্যাগুলো বললেন, উনি মন্টেলুকাস্ট খাচ্ছেন, ঠিক আছে, সাথে হয়তো অ্যান্টিহিস্টামিন লাগতে পারে। ওনার জি যে কফ যেটা হয় এটা মাঝে মাঝে বাদামি হয়, মানে হলো আমরা একটু আগে আলোচনাতে বললাম কালার যখন হুম পরিবর্তন হবে ধরে নিতে হবে এখানে ইনফেকশন হয়েছে, ইনফেকশন হয়তো বা থিকনেসটা ব্যাকটেরিয়াল না হলে ইনফেকশনই তো স্যার হওয়ার কালার সম্ভাবনা। জি এছাড়াও অনেক সময় মন্টেলুকাস্ট বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধে যদি কাশি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসে, সেসব ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে আমাদেরকে ইনহেলড স্টেরয়েড বা আমরা ইনহেলার যেগুলি জাতীয় ওষুধ আছে, জি স্টেরয়েড ইনহেলার, এগুলি জি ব্যবহার করার প্রয়োজন হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই চিকিৎসাতে রোগী রেসপন্স করে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ওষুধ একবার যখন ডাক্তারের পরামর্শ মোতাবেক ব্যবহার করলে আবার ডাক্তারের পরামর্শ ছাড়া এটা 2-4 দিন ভালো থাকলে বন্ধ করে দেওয়া মোটেই উচিত না। কারণ এই সমস্যাগুলির যেহেতু স্থায়ী সমাধান নেই, সুতরাং জি স্যার। চিকিৎসাটা কতদিন চালু থাকবে সবসময় ডাক্তারের পরামর্শ মোতাবেক সেইভাবে কন্টিনিউ করা উচিত। ধন্যবাদ স্যার। দর্শক, যেটা আপনি বুঝতে পারলেন আসলে আমাদের দেশের এটা কিন্তু আমাদের আপনার সবার বাসায় কিন্তু দর্শক এই জিনিসটা থাকে, যে জিনিসটা হচ্ছে আপনি ডাক্তারের কাছে গেলেন, পরামর্শ নিলেন, মেডিসিন নিলেন, 2 দিন ভালো থাকলেন, আপনি সেটা অফ করে দিচ্ছেন। তারপরে আপনি বলছেন হয়তো আপনার মানে ওষুধ ছেড়ে গেছে, অসুখ সেরে গেছে, কিন্তু আপনি সেই জিনিসটা কখনোই করবেন না। সবকিছুই প্রপার গাইডলাইন অনুসারে যখন আপনি ক্যান্সেল করবেন, যতদিন ডিউরেশন দেওয়া হয়েছে মাস্ট বি 100% সেটা মেনটেন করার চেষ্টা করবেন। আশা করি আপনি তাতেই সুস্থ হয়ে উঠবেন। আহ, আমাদের নেক্সট যে প্রশ্ন করেছেন মোহাম্মদ আয়ুব, আহ, আমাদের বয়স 33, আমার প্রত্যেক শীতকালেই কাশি হয়, 1 মাস, 1 মাসও বেশি সময় থাকে, ওষুধ খেলেও ভালো হয় না, পরে এমনিতেই ভালো হয়ে যায়, এই করণীয় মানে সিজনাল স্যার তার একটা অ্যালার্জিক সমস্যার কথা উনি বলতে চাচ্ছে, বাট উনি বলতে জি জি চাচ্ছে যে জি, মেডিসিন। আমরা ব্যাপারটা কিন্তু আমরা এই প্রশ্নকর্তা এই পর্যন্ত যে যারাই প্রশ্ন করছেন একটা জিনিস লক্ষ্য কাছাকাছি, এই এই সমস্যাগুলি এই সিজনের কিন্তু অত্যন্ত কমন সমস্যা এবং ওনাদের জন্য আমাদের পরামর্শও কিন্তু একই রকমই হবে। এখানে উনি একটা জিনিস এই যেটা অন্যদের থেকে ওনার ওই বর্ণনাতে একটু তফাৎ, সেটা হলো ওষুধ খেলেও ভালো হয় না। আসলে উনি জি জি। ওষুধটা কারোর পরামর্শে খান, সেটা একটা গুরুত্বপূর্ণ। হুম একজন ভালো হুম। চিকিৎসকের পরামর্শে যদি ওষুধ খায় তবে জি স্যার। আমি তো দৃঢ়ভাবে বিশ্বাস করি ভালো হবে। তবে এই জিনিসগুলি যেহেতু অ্যালার্জিজনিত সমস্যা থেকে হয় এবং এই সিজনে অর্থাৎ শীতের মৌসুমে বেশি হয়, এই সময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অনেকে আছে যারা ওষুধ খায় আবার জীবনযাত্রাটা নিয়ন্ত্রিত না। ধরেন আমরা যদি একটা উদাহরণ দিই, অনেক রুগী আছেন যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন, দেখা গেল ওনারা ঠান্ডাতে এক্সপোজড হন বেশি, ওনারা মোটরসাইকেল ড্রাইভ করেন যেটা খোলা বাতাসে হুম ধরে, এরকম হুম। অনেকগুলি এক্সাইটিং ফ্যাক্টর আছে যেগুলির কারণে রোগটা নিয়ন্ত্রণ হয় না। তো সুতরাং চিকিৎসার দুটো দিকেই আপনাকে মানতে হবে, একটা প্রিভেনশন আর একটা ট্রিটমেন্ট। তো আমাদের দেশের বেশিরভাগ রুগী মনে করে খালি ওষুধটা ঠিকঠাক মতো খেলেই হবে, প্রিভেনশনের দিকে বেশি গুরুত্ব দিতে চান না। কিন্তু আমরা এই ক্ষেত্রে বিশেষ করে প্রিভেনশনকে বলবো 1 নাম্বার, চিকিৎসা হবে 2 নাম্বার। ধন্যবাদ স্যার। স্যার খুব সুন্দর একটা কথা বলেছেন। আসলে আমরা নিতান্ত এই ভুলগুলো কিন্তু বারবার করে থাকি, যেটা প্রথমে একটা ইস্যু নিয়ে বলা হলো যে আপনি ঠিক মতো ডিউরেশনটা কমপ্লিট করবেন, যেটা সকল ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে হোক, যেটা আমরা সবসময় বলি কোর্স, শুধু অ্যান্টিবায়োটিক না, যে কোনো মেডিসিনের ক্ষেত্রে ডিউরেশনটা মাস্ট বি আপনি এটা ফুলফিল করবে। এবং পাশাপাশি স্যার কিন্তু এখন আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট একটা জিনিস ট্যাগ করে দিয়ে বলে দিলেন যে আপনার এই ডিউরেশনের পাশাপাশি আপনার অন্যান্য ফ্যাক্টর গুলো দেখতে হবে। স্যার আরেকটা জিনিস এখানে আরেকজন প্রশ্ন করেছেন, মনির হোসেন মানিক, স্যার 15 মাসের বাচ্চা মোনাস 4 মিলিগ্রাম খেতে পারবে কিনা? জি জি, খেতে পারবে, প্রিপারেশন জি খেতে পারবে। খেতে পারবে। ওকে স্যার, তাপসান কাদার ভুইয়া, হচ্ছে ওনার বয়স এজ 35, অলওয়েজ কফ, freeze in my throat, I feel uneasy behind deep throat, sometimes nose get blocked, and come high sneeze and feeling uneasy in the back,
ইট হ্যাপেন্স সো মাচ ইন কোল্ড, শীতকালে তার বেশি হয়ে থাকে। হোয়েন ক্যান বি ডান, সাফারিং ফ্রম দিস প্রবলেম ফর 10 ইয়ার্স, আই টেক অ্যান্টিহিস্টামিন মেডিসিন বাট নট কিওর। মানে 10 বছর ধরে আসলে প্রবলেমটাকে ফেস করছেন, উনি অ্যান্টিহিস্টামিন প্রিপারেশন গুলো হয়তো নিয়ে থাকেন, পরামর্শ নিয়ে, বাট এটাতে তার কোনো মানে সলিউশন পাচ্ছে না। সলিউশন হচ্ছে না। এটার কারণ আমরা আপনাকে আবার আমরা পুরোনো কথাটা আর একটু রিপিট করি, সেটা হলো এই একই জাতীয় সমস্যাগুলি কিন্তু এই আমাদের এই প্রশ্নকর্তাদের মধ্যে বারবার ঘুরে ঘুরে আসতেছে। মানে হলো এইগুলি আমাদের সিজনাল সমস্যা এবং অ্যালার্জিক সমস্যা। সুতরাং প্রিভেনশন আগে আমরা বললাম যে এটা মাস্ট মানতে হবে, ওনার ক্ষেত্রেও সেম। তবে একটা জিনিস হলো উনি খালি অ্যান্টিহিস্টামিন খেয়ে টোটাল সমস্যাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন। এমন তো হতে পারে ওনার আরো এর সাথে অন্য ওষুধপত্র লাগতে পারে। আমি মনে করি ওনার যে রোগের বর্ণনা সেখানে খালি অ্যান্টিহিস্টামিন যথেষ্ট নয়। প্রিভেনশনের জন্য তো আমরা উপদেশ অলরেডি দিয়েছি, তারপরেও ওনার যেই এই যে থ্রোটের ইরিটেশন হচ্ছে, নেজাল ব্লক হচ্ছে, এগুলির জন্য আরো অনেক ভালো ভালো ওষুধ বর্তমানে আমাদের দেশে পাওয়া যায়। এবং একটু রুটিন ইনভেস্টিগেশন করে, যেমন আমরা একটা এক্স-রে যদি করি পিএনএস, আমরা দেখতে পারবো নাকের ভিতরে আসলে হাইপারট্রফি মানে নাকে ব্লক আছে কিনা, বা সেপ্টাল ডেভিয়েশন, যে নাকের হাড়টা বেঁকে গিয়ে একদিকে নাকটা সরু হয়ে গেল কিনা, কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেছে কিনা, এইগুলি দেখে আমরা যদি সিদ্ধান্ত নেই তাহলে দেখা যায় নেজাল ব্লকের একটা ভালো চিকিৎসা দেওয়া যায়। আর টোটাল জিনিসটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসা হিসাবে অ্যান্টিহিস্টামিন ছাড়াও আমরা মন্টেলুকাস্ট ইউজ করতে পারি। নেজাল স্প্রে পাওয়া যায় বিভিন্ন রকম ভালো, স্টেরয়েড বা অ্যান্টিহিস্টামিন নেজাল স্প্রে বা অ্যান্টিহিস্টামিন ডিকনজেস্টেন্ট নেজাল ড্রপ, এগুলো অত্যন্ত কার্যকরী। কিন্তু একটা কথা আবার বারবার আমি বলে যাই, সেটা হলো এইসব চিকিৎসা কোনোটাই কিন্তু এই রোগের স্থায়ী সমাধান দেয় না। এগুলি আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন যদি করেন তাহলে এটা বারবার হবে। মেডিসিনগুলি যদি বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক নেওয়া হয় অতি দ্রুত কার্যকর, 24 ঘন্টার মধ্যে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু চিকিৎসাটা নিয়মিত নিতে হয় এবং প্রিভেন্টিভ সাইডটা ভালো মতো ফলো করতে হবে। অবশ্যই ওনার জন্য ভালো পরামর্শ আছে। উনি অ্যান্টিহিস্টামিনে যদি ভালো বোধ না করেন, উনি নেজাল ডিকনজেস্ট্যান্ট ইউজ করতে পারেন। আমাদের দেশে অনেকগুলি নেজাল ডিকনজেস্ট্যান্ট পাওয়া যায়, নেজাল স্প্রে পাওয়া যায়, যেমন ফ্লুভেট নেজাল স্প্রে পাওয়া যায়, এটা অত্যন্ত কার্যকর। তারপরে মন্টেলুকাস্ট, আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের অলমোস্ট সবারই এই ওষুধটা মার্কেটে অ্যাভেলেবেল, অত্যন্ত কার্যকর। এইগুলি আমার মনে হয় ব্যবহার করে উনি দেখতে পারেন। সাথে সাথে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো কোনো সেকেন্ডারি ইনফেকশন বা এর সাথে যদি সাইনোসাইটিস বা ইনফেক্টিভ কোনো কম্পোনেন্ট থাকে, অর্থাৎ যদি এখানে সংক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক লাগতে পারে এবং অবশ্যই তারা ডাক্তারের পরামর্শ মোতাবেক হওয়া বাঞ্ছনীয়। ধন্যবাদ স্যার। দর্শক, যেটা স্যার মানে বারবারই এবং বিভিন্ন ইস্যুতে একই কথা আসছে, লাইফ স্টাইল মডিফিকেশনটা কিন্তু এটা খুবই জরুরি। মেডিসিন প্রয়োজন অবশ্যই, বাট মেডিসিনের পাশাপাশি আপনি যদি আপনার লাইফস্টাইল মডিফিকেশনটা ঠিক মতো না করেন, আপনার ডাক্তার যে পরামর্শগুলো দিচ্ছেন সেটা কিন্তু না করলে আপনি আসলে আলটিমেট ট্রিটমেন্ট অপশনটা পাবেন, কিউরনেসটা পাবেন। স্যার নাসিমা আক্তার উনি দিয়েছে, আমার ছেলের বয়স 16 বছর, ও ঘেমে গেলে বা একটু জোরে হাঁটলেই শ্বাসকষ্ট হয়, আমি কি করতে পারি ছেলের জন্য? অনেক ওষুধ খেয়েছে, কি করলে একেবারে সেরে যাবে? প্লিজ স্যার একটু বলুন। স্যার একটু টিনেজার বয়স আসলে। ধন্যবাদ। 16 বছর বয়স এবং ওনার খেলাধুলার বয়স একদম। এই রোগের বর্ণনাটা অত্যন্ত ছোট, মানে আমি এটা জানতে চাচ্ছি এই জন্য ওনার একটু ঘেমে গেলে বা জোরে হাঁটলে শ্বাসকষ্ট হয়। তো এটা অনেক কারণে শ্বাসকষ্ট হয়। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, শ্বাসকষ্ট সবসময় খালি ফুসফুসের রোগের জন্য হয় না, অন্য কারণে শ্বাসকষ্ট হতে পারে। প্রথমে আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে, যেহেতু তার বয়স কম। কিন্তু যেটা আপাত দৃষ্টিতে যেটা মনে হয়, তার ঘেমে গেলে শ্বাসকষ্ট বাড়ে, মানে ঘামলে পরে অনেকের ঘামটা গায়ের মধ্যে শুকিয়ে ঠান্ডা লেগে গিয়ে অনেকের একটু সমস্যা হয়, এবং জোরে হাঁটলে শ্বাসকষ্ট হয়ে যায়। এটার কারণ হিসেবে আমরা যদি আমাদের ফুসফুসের রোগের কারণ ধরি, তাহলে এটা এই বয়সে অ্যাজমা হওয়ার সম্ভাবনা প্রবল। তো সুতরাং একটা জিনিস উনি এখানে আমাদেরকে প্রশ্ন করলেন, যেটা আমি আমাদের আলোচনাতে আগেই বলেছি, যে রোগীরা প্রায় প্রশ্ন করে এটা কি একেবারে সেরে যাবে?
তো জি, এই জি। জিনিসটা একেবারে সেরে যাবে কিনা এটা কিন্তু সময়ের ব্যাপার। আমাদের অভিজ্ঞতায় বলে অনেকে দীর্ঘদিন ভালো থাকে এবং এরা যথেষ্ট পরিমাণ লাইফস্টাইল মডিফিকেশন করে, যেসব কারণে রোগ বৃদ্ধি পায় এরকম কোনো কাজ অ্যাভয়েড করে চলে। তারপরে চিকিৎসাটা মোটামুটি একজন ভালো চিকিৎসকের পরামর্শ মোতাবেক প্রয়োজন মতো সবসময় চালু রাখে এবং নিয়মিত চেক আপ করে। এভাবে যদি অ্যাজমাকে কন্ট্রোলে রাখা যায় এবং দেখা যায় অনেক সময় ওষুধ বন্ধ করার পরও দীর্ঘদিন ভালো থাকে। তবে অ্যাজমা রোগটা বেড়ে যাওয়ার কতগুলো ট্রিগার ফ্যাক্টর থাকে, যেটাকে বাংলায় প্রতিশব্দটা হয়তো সঠিক হবে না, এটাকে বলে ট্রিগার ফ্যাক্টর। যেমন আমরা যেরকম আগুনের কাঠি জ্বালাই, যে একটা কাঠি যখনই ঘষা দেয় ধাম করে একটা আগুনের জ্বলে ওঠে, সেরকম কন্ট্রোল অ্যাজমা অনেক সময় এরকম কোনো একটা ট্রিগারের কারণে হঠাৎ করে দেখা গেল আবার বেরিয়ে পড়লো। সুতরাং জিনিসটাকে মাথায় রাখতে হবে, ওয়েল কন্ট্রোল থাকা অবস্থা পরেও কোনো এক সময় নিজের অজান্তে কোনো একটা ট্রিগার ফ্যাক্টরের কারণে আবার এটা অ্যাটাক হতে পারে। তো সেই ক্ষেত্রে জরুরি চিকিৎসা এবং ভালো ডাক্তারের পরামর্শ নিলে বর্তমানে অত্যন্ত ভালো ভালো ওষুধ আমাদের দেশে পাওয়া যায় এবং অতি দ্রুত এটাকে কন্ট্রোল করা যায়। তা আমার পরামর্শ হলো, এই বয়স কম, ভালো চিকিৎসা যদি দেওয়া যায় আশা করা যায় হয়তো ভবিষ্যতে রোগটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে হয়তো বা পরবর্তীতে এটা অত সমস্যা নাও করতে পারে। কিন্তু এখনই যদি উনি মনে করে যে এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে কিনা, এই ক্ষেত্রে যদি হতাশ হয়ে গিয়ে চিকিৎসা না করেন, সেই ক্ষেত্রে ভবিষ্যতে এরকম ছোট এই ছেলের রোগ বারবার শ্বাসকষ্ট যতবারই হবে ততবারই ফুসফুসের মধ্যে কিছু না কিছু ক্ষতি হয়। সুতরাং যত বেশি নিয়ন্ত্রণে রাখা যায় তত বেশি ফুসফুসটা হেলদি থাকে। এটা আমাদের রুগীদেরকে বোঝানো দরকার যে চিকিৎসাটা দীর্ঘদিন নেওয়া খুবই জরুরি, কারণ বারবার শ্বাসকষ্ট হওয়া মানে বারবার অ্যাজমেটিক অ্যাটাক হওয়া এবং প্রত্যেক অ্যাটাকে ফুসফুস কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং চিকিৎসা একজন ভালো চিকিৎসকের পরামর্শক্রমে দীর্ঘমেয়াদী চিকিৎসাতে যান, ইনশাল্লাহ আমার মনে হয় উপকার হবে। ধন্যবাদ স্যার। স্যার আমাদের পরবর্তী কোশ্চেন রিফ্রেশ অন্তু। স্যার আমার বয়স 19, আমার নাক দিয়ে রক্ত পড়ে। এই সমস্যা 1 বছর যাবত। নাক দিয়ে মাঝে মাঝেই রক্ত পড়ে আর ঠান্ডা লেগেই থাকে। অনেক কফ আছে ভিতরে, সারাদিন কফি পরে কাশি দিলেই কফ আসে, মানে কাশির সাথে ঘন ঘন তার কফ আসে, এটা বলতে স্যার। শীতে ঠান্ডাটা আরো বেশি থাকে, ওষুধ খাচ্ছি, ট্যাবমোনাস 10, ফিক্সো 120 ড্রপ, অ্যান্টাজোল, সিরাপ, এমব্রক্স, এগুলো স্যার নিচ্ছে। 19 বছর বয়স স্যার, 1 বছর ধরে এই সমস্যাটা। ওনার সমস্যাটাও ওই এই মোটামুটি সবার সমস্যা একই রকম, মানে এই শীতের মৌসুমে এই সমস্যাটা অত্যন্ত ওই প্রবল, বিশেষ করে যাদের অ্যালার্জি জনিত সমস্যা। ওনার অ্যালার্জিক রাইনাইটিস একদম ক্লিন কাট ওনার রোগের বর্ণনা থেকে, সাথে ওনার শ্লেষ্মা জমে কফ, যেটা আমরা প্রথমে আলাপের শুরুতে যে কথাটা আসছিল সেটা হলো অ্যালার্জি জনিত কারণে অনেকের এই শ্লেষ্মা জমে যায়, স্পুটাম জমে যায়, যেটাকে বাংলায় ওনারা কফ বলতেছেন। সেক্ষেত্রে ওনার যে ওষুধগুলি এখন এখানে আমাদেরকে উনি জানালেন এগুলি ঠিক আছে, কিন্তু এই এতটুকু যদি এটা নিয়ন্ত্রণ করা না যায় সেক্ষেত্রে ওনার জন্য আরো ভালো ভালো ওষুধ আছে, যেগুলি আমরা ইনহেল বা শ্বাসের মাধ্যমে নিতে হয়। এগুলি ইনহেলার্স অথবা ড্রাই পাউডার ইনহেলার বলে, বিভিন্ন রকমের ডিভাইস আছে। এগুলি যদি ব্যবহার করে মোটামুটি 24 ঘন্টার মধ্যে কফ নিয়ন্ত্রণ করা যায়। তবে এই সমস্যাগুলির একই কথায় আমরা বারবারই রিপিট করতেছি, এই সমস্যাগুলির যেহেতু অ্যালার্জি জনিত সমস্যা, এগুলি একটা নির্দিষ্ট সময়ে চিকিৎসা নেওয়ার পরে আর কখনোই এই সমস্যা হবে না এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। সুতরাং লাইফস্টাইল মডিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। ইভেন অনেকে প্রফেশন পর্যন্ত চেঞ্জ করতে হয়, যেমন ধরুন অনেকে জুট মিল বা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, ওইখানে ডাস্ট বা কটন এগুলোতে অ্যালার্জি হয়, ফ্যাক্টরিতে বা ওখানে গেলে অসুস্থ হয়ে পড়ে। ইভেন অনেকের প্রফেশন পর্যন্ত চেঞ্জ করা লাগতে পারে এইসব ক্ষেত্রে। সুতরাং আমি আবার আমার দর্শক শ্রোতা ভাইদেরকে অনুরোধ করব, ওনারা যেন প্রতিরোধমূলক ব্যবস্থা নিজের দ্বারা সম্ভব যতটুকু সেটা মেনে চলেন। ধন্যবাদ স্যার। স্যার জাহিদ হাসান এমিলি বলেছেন, স্যার ভোকাল কর্ড নোডুলসের
ম্যানেজমেন্ট কি স্যার? বয়স 30 বছর, মহিলা রোগী, মাঝে মাঝে নাক বন্ধ থাকে, আবার গলার স্বর বসে যায়। উত্তরটা দিলে উপকৃত হব। ধন্যবাদ। ওনার ভোকাল গলার কর্ড নডিউল যেটা আপনি সরাসরি বললেন, সম্ভবত আপনি কোনো ডাক্তারের পরামর্শক্রমে এটা হ্যাঁ, এফওএল করা হয়েছে বা ভোকাল কর্ডের পরীক্ষা করা হলো, সেখানে হয়তো একটা নডিউল দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন প্রথম কথা হলো, এই নডিউল থাকার জন্য রুগীর কি সমস্যা হচ্ছে। অনেক সময় দেখা যায় একটা ছোট নডিউল থাকে যেটি বিনাইন বা হার্মলেস, ক্ষতিকারক নয়, সেক্ষেত্রে আমরা কোনো রকমের ইন্টারভেনশন সাধারণত করি না। তো জি ভোকাল স্যার। কর্ড নডিউল যদি এটা সমস্যা সৃষ্টি করে, স্বরভঙ্গ হয়, অথবা যদি ভোকাল কর্ড নডিউলের কোনো সঠিক কারণ পাওয়া যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় ভোকাল কর্ডের মধ্যে ক্যান্সার জাতীয় কারণে নডিউল হয়েছে, ছোট আকারে থাকার কারণে নডিউল, এটাই হয়তো একসময় বড় হয়ে অনেক বড় লেরেঞ্জিয়াল ক্যান্সার হয়ে যাবে। সুতরাং অনেক সময় বায়োপসি করে এটা নিশ্চিত হওয়া প্রয়োজন হয় যে এটা কোনো ক্যান্সার জাতীয় কোনো কিছু, নাকি এটা বিনাইন বা সোজা বাংলায় যদি বলি ক্ষতিকারক নয় এরকম কোনো ছোটখাটো টিউমার। যদি জি সিমটম হয় তাহলে এটা অবশ্যই চিকিৎসা করতে হবে। তো আমার পরামর্শ হলো, যদি সম্ভব হয় এটা বায়োপসি করে নিশ্চিত হওয়া উচিত যে এই নডিউলটা কোনো ক্ষতিকারক কোনো কিছু কিনা। কোন পর্যায়ে রয়েছে? দ্বিতীয় পোর্শনে মাঝে মধ্যে নাক বন্ধ থাকে, আবার গলার স্বর গলার স্বরও বসে যায়। বসে যায়। জিনিসটা একদম জলের মতো পরিষ্কার যে এটা একটা অ্যালার্জিক সমস্যা। নাক বন্ধ, ওই যে আগে যেটা আমরা ওই আলোচনাতে বললাম, যে কারো কারো ক্ষেত্রে নাকের মধ্যে অ্যালার্জি জনিত সমস্যার কারণে ব্লক হয়ে যায়, ভিতরে ফুলে গিয়ে, যেটাকে সোজা বাংলায় অনেকে মাংসবৃদ্ধি বলে, যদিও এটা মাংসবৃদ্ধি হুম, না, আমরা বলি হাইপারট্রফি। হুম, অনেকের আবার সেপ্টাল ডেভিয়েশন থাকে, এসব কারণে নাক শীতের সময় বা ঠান্ডা ধুলাবালি নাকে গেলে জিনিসটা জি ব্লক স্যার। হয়ে যায়। এটা আবার কিছুক্ষণ পরে হয়তো বা খুলে যাচ্ছে, ওষুধ দিলেও অনেকের খুলে যায়, অনেকের মেডিসিন ছাড়াও খুলে যায়। কিন্তু এই সমস্যাগুলি অ্যালার্জি জনিত কারণে যেহেতু হয়, যথাসম্ভব সাবধান থাকতে হবে। তবে ইনভেস্টিগেশন করে দেখা উচিত যে স্ট্রাকচারাল কোনো চেঞ্জ হয়ে গেছে কিনা, যেটা আগেও আমরা বললাম যে কোনো অনেক বেশি হাইপারট্রফি হয়ে শ্বাস শ্বাস প্রশ্বাসের রাস্তা সরু হয়ে গেল কিনা, বা জি স্যার। নেজাল সেপ্টাম একদিকে সরে গেল কিনা, এরকম যদি গ্রস ডেভিয়েশন থাকে সেক্ষেত্রে অপারেশন প্রয়োজন হতে পারে। এটা অবশ্যই ইনভেস্টিগেশনের পরে সিদ্ধান্ত দেখে নিন। কনফার্ম করা যাবে। ধন্যবাদ স্যার। নেক্সট একজন দর্শক প্রশ্ন করেছেন, ওনার বয়স 30 বছর বয়স, 2 মাস ধরে নাক বন্ধ থাকে, শরীরে বিভিন্ন স্থানে লাল ছোপ, মন্টিলিউকাস প্রিপারেশন এবং ফেক্সোফেনাডিন প্রিপারেশন উনি খাচ্ছে, কাজ হচ্ছে না। শরীরে লাল ছোপ স্যার মনে হয় অ্যালার্জির জনিত সমস্যার কারণেও হতে পারে। জি, এটা পুরোপুরি উনি স্পেসিফিকলি বলেননি। উনিও এক্ষেত্রে ওই সবার কিন্তু প্রশ্নগুলি মোটামুটি 80% কিন্তু সেম। হ্যাঁ, আমাদের এই সেমিনার সমস্যাই স্যার এগুলি ম্যাক্সিমাম। এগুলি এই সেম, কারণ এখন ওই এই আবহাওয়া এবং ঋতুটাই আমাদের দেশে শীতের মৌসুম। এই সময় অ্যালার্জির সমস্যা বেশি হয়, যেটা আমরা শুরুতেই বললাম যে ঠান্ডা এবং ধুলোবালি, এই দুটো জিনিসই এই সময় বেশি। আবার এই সময় আমাদের দেশের লোকজনের একটা প্রবণতা থাকে একটু বেশি ঘোরাঘুরি করা, এটা শীতকাল আসলেই। তো জি এটাও স্যার। একটা কারণ। এটা আরেকটা জিনিস উনি যেটা এনভায়রনমেন্টাল বললো যে এক্সপোজারে আছে। গায়ের মধ্যে লাল লাল ছোপ যেগুলি, এগুলিকে আমরা বলি আর্টিকেরিয়া। এটা বিভিন্ন কারণে হয়, বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জির কারণ। এবং জি ওনাকে স্যার। এটা আবার খেয়াল করতে হবে এটা কোন সময় হয়, যে ওনার জানা মতো এমন কোনো খাবার বা এমন কোনো জিনিসের কন্টাক্টে উনি আসছেন কিনা যেটার পরে এরকম দাগগুলি বা এরকম লাল লাল হয়ে যাচ্ছে। যেমন ধরেন, অনেক রুগী আমাদেরকে বলে যে একটু চিংড়ি মাছ খেলেই এরকম লাল লাল হয়ে যায়, সরাসরি চুলকায়। তো এরকম যখন কারণটা অত্যন্ত অবভিয়াস, তখন আমরা বলি আপনার এই জিনিসটা অ্যাভয়েড করলেই দেখবেন আপনার এই জিনিসটা অনেকটা কন্ট্রোলে আছে। এরকম জি যদি স্যার। রুগী যদি বুঝতে পারে যে কোনো কারণে এই সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে যদি উনি এই কারণটা অ্যাভয়েড করে চলে, তো অনেকাংশে এটা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু অনেক জি স্যার। ক্ষেত্রে রুগীরা যেহেতু এগুলি সবসময় খেয়াল করে না, অথবা ক্ষেত্র বিশেষে হয়তো অ্যাভয়েডও করতে পারেনি, সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ অনেকগুলি আমাদের দেশে পাওয়া যায়। উনি একটা নাম এখানে হয়তো বললেন, এতে না হলে আরও ভালো ভালো ওষুধ পাওয়া যায়। একজন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে উনি ওনার চিকিৎসাটা যদি করেন,
মোটামুটি আরেকটু এটা দ্রুত স্পেসিফিক। নিরাময় হবে, স্পেসিফিক করে। ধন্যবাদ স্যার। এম কে ইউনুস প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার বয়স 38, আজ 3 দিন গলা বসে গেছে, শুকনো কাশি রয়েছে, ওই একই ফেক্সোফেনাডিন প্রিপারেশন 120 উনি খাচ্ছেন, কি অন্য কোনো কি ওষুধ লাগবে কিনা? তার গলা গলা নিয়ে আপনার গলা বসে গেছে, এটা ঠান্ডা জনিত সমস্যা। আপনি গরম পানি ব্যবহার করেন, একটু হট ভ্যাপার ইনহেল করেন, মানে শ্বাসের সাথে নেন, একটু ম্যানথলও দিতে পারেন। অ্যান্টিহিস্টামিনের সাথে আপনি মন্টেলুকাস্ট খেতে পারেন 10 মিলিগ্রাম করে। এবং যদি আপনার এর সাথে গায়ে জ্বর থাকে বা সংক্রমণের কোনো আশঙ্কা থাকে, গলা ব্যথা থাকে, সেক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক যদি নিতে হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ মোতাবেক নেবেন। স্যার, স্যার আরেকজন প্রশ্ন করেছেন, মিস্টার টিপু, স্যার আমার ছেলের বয়স 1.4, মানে 1.5 বছর আর কি। আমার ছেলে প্রায় সর্দি আর কাশি লেগে থাকে, ওষুধ খেলেই ভালো হয় কিন্তু কয়েকদিন পর পরই হয়, কি করা যায়? 1.5 বছরের বাচ্চা স্যার, সর্দি প্রায় মাঝে মধ্যে আসছে, মেডিসিন জি ডিপেন্ডেন্ট। জি, এই বয়সে এই ছোট বাচ্চাদের কিন্তু শীতের সময় শ্বাসজনিত রোগ অত্যন্ত সাধারণ। তো আপনি আপনার বাচ্চাকে কিভাবে রাখেন সেটা তো আমরা দেখছি না। আপনার আরেকটু জি স্যার। বাচ্চাকে রাখার ব্যাপারে যত্নবান হতে হবে। তো অনেক সময় দেখা যায় ঠান্ডা লেগে যাচ্ছে, আপনার যে এনভায়রনমেন্টে যে পরিবেশে থাকেন সেটা বাচ্চার জন্য হয়তো যথাযথ নয়। বাচ্চার ঠিকমতো ওই যে তার থাকার পরিবেশটা হয়তো স্যাঁতসেঁতে। এইগুলি প্রথমে, যেহেতু এটা যাচ্ছে না, বারবার হচ্ছে, প্রথমে হুম। আপনার বাচ্চা রাখার লালন পালন পদ্ধতি ঠিক আছে কিনা একটু নিজে আগে দেখে নেন। দ্বিতীয়ত, এই বয়সে বাচ্চাদের সাধারণত ব্রঙ্কিওলাইটিস হয়, এটা একটা ভাইরাল সমস্যা অনেকের, হুম। এবং সেক্ষেত্রে কফ, কাশি, শ্বাসকষ্ট এগুলো হতে পারে। তো বাচ্চাদেরকে এরকম অবস্থা যদি হয়, অনেক সময় এর সাথে সংক্রমণের কারণে কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে। বাচ্চার বয়স যেহেতু অতি কম, 1 বছর 4 মাস, আমার পরামর্শ হলো একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা ওনার জন্য খুব ভালো। কারণ এখনই যদি বাচ্চার এই রোগের নিয়ন্ত্রণ করা না যায়, পরবর্তীতে দেখা যায় যে সব বাচ্চার এরকম ছোট বয়সে এরকম কফ, কাশির প্রবণতা থাকে, তাদের বয়স হলে পরে অ্যাজমা রোগে আক্রান্ত হয়। এবং অ্যাজমা রোগ যদিও এটা জীবাণুঘটিত রোগ না, কিন্তু কতগুলি কারণ আইডেন্টিফাই বা প্রমাণিত যে বাচ্চা বয়সে সংক্রমণ পরবর্তীতে কারো কারো ক্ষেত্রে অ্যাজমার কারণ হতে পারে। ধন্যবাদ স্যার। দর্শক, আসলে আমরা একদম আমাদের প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি, আমরা কয়েকটা প্রশ্ন নিব। স্যার এখানে দিয়েছেন যে আরোহী স্নেহা, বয়স 15 বছর, ওজন 45, প্রায় নাক বন্ধ হয়ে যায়, একটানা দীর্ঘ সময় হাঁচি, নাকের ভিতর চুলকায়, চোখ মাঝে মাঝে চুলকায়, নাক দিয়ে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়, প্রায় 12 মাস সর্দি লেগে থাকে, সারা বছরই তার লেগে থাকে, এই ব্যাপারে আসলে পরামর্শ যাচ্ছে স্যার। বয়স 15 স্যার, টিনেজ বয়স। এটা বয়স 15, ওজন 45, এটা হয়তো একটু শরীরের ওজনও একটু বেশি হতে পারে, কিন্তু ওনার যে সমস্যা, এটা আজকের আমাদের আলোচনায় আমার মনে হয় সবারই মোটামুটি একই রকম সমস্যার কথাই আমাদের কাছে প্রশ্ন আকারে এসেছে। এটা তো এটা অ্যালার্জিক রাইনাইটিস, তার রোগের বর্ণনা থেকে এটা মোটামুটি নিশ্চিত। নাকে চুলকায়, হাঁচি, সর্দি, কাশি। অ্যালার্জিক রাইনাইটিস প্রথম কথায় আমরা আগে বললাম যে এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ না। যেহেতু অ্যালার্জিক সমস্যাটা আছে, উই হ্যাভ টু অ্যাভয়েড অ্যালার্জেন। ঠান্ডা, ধুলাবালি, ঝাঁঝালো গন্ধ, ইভেন অনেকে পারফিউম পর্যন্ত ইউজ করতে পারে না, মশার কয়েল বা অ্যালার্টস অনেক অনেক বলে শেষ করা যায় না। তো রুগীকে এই জন্য সবসময় খেয়াল করতে হবে ওনার এই সমস্যাটা কখন বেড়ে যায়। যেমন ধরেন, ঘরে অনেকে আছে ঘর ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেওয়ার সাথে সাথে হাঁচি কাশি শুরু হয়ে যায়। তো উনি যদি এই কাজটা বারবার করতে থাকেন যথেষ্ট সাবধান না হয়ে, তাহলে ওনার এটা নিয়ন্ত্রণ করা আসলে কঠিন। ওষুধ দিয়ে সম্ভব হবে না, অথবা ওষুধ দিলেও তার অ্যাকশনটা হবে অত্যন্ত সাময়িক, ওষুধ বন্ধ, আবার শুরু হয়ে গেল। আবার শুরু হয়ে যাবে। প্রথমে
আপনাকে প্রতিরোধমূলক ব্যবস্থা বা প্রিভেন্টিভ সাইডটা আপনাকে পুরোপুরি পালন করতে হবে। এরপরে যদি এটা কন্ট্রোল না হয় তখন আমরা অ্যান্টিহিস্টামিন, মন্টেলুকাস্ট বা যেসব নেজাল স্প্রে পাওয়া যায়, স্টেরয়েড বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, নেজাল ড্রপ, ডিকনজেস্টেন্ট জাতীয় ড্রপ, এগুলি সবগুলি কার্যকরী। কিন্তু আমরা শুরুতেই যেটা বললাম যে এইগুলির ওষুধ আপনি একটা সার্টেন পিরিয়ড ইউজ করার পরে আপনার রোগটা আবার হবে না এ ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আপনার এই সমস্যাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার লাইফস্টাইল মডিফিকেশন জরুরি, সচেতনতা জরুরি, এবং তারপরেও যদি মাঝে মধ্যে এই সমস্যাটা হয় আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ মোতাবেক দ্রুত চিকিৎসা নেবেন। কারণ যাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকে দে আর ভেরি মাচ প্রন টু ডেভেলপ অ্যাজমা। মানে হলো তারা অ্যাজমা হওয়ার তাদের একটা জোরালো সম্ভাবনা আছে। এবং সেক্ষেত্রে অনেকে বলে যে আমার তো আগে ছিল না, আমার তো এটা জন্মগত না, কিন্তু ওনার যে আগে থেকে যে অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা ছিল এই জিনিসটা অনেকে হয়তো এটার সাথে কোরিলেট করতে পারে না। সুতরাং আমার পরামর্শ হলো যাদের এই অ্যালার্জিক রাইনাইটিস থাকবে তারা অ্যালার্জিক রাইনাইটিসের খুব ভালো চিকিৎসা নেবেন, প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন, এবং যখনই সমস্যা হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নেবেন। হয়তো কারোবার ক্ষেত্রে পরবর্তীতে এই গ্রুপের রোগীদের শ্বাসকষ্ট হয়ে ব্রঙ্কিয়াল অ্যাজমা যেটাকে বলি বা বাংলায় যে হাঁপানি বলি এই রোগ হতে পারে। ধন্যবাদ স্যার। স্যার একটা কোশ্চেন আসলে মানে এই মুহূর্তে এইটা থাকে যেটা স্যার মানে করোনার যেহেতু স্যার গত 4টা বছর গিয়েছে, অনেকে আক্রান্ত হয়েছে, আক্রান্ত করে আবার তারা সেরে উঠেছে। এই মানে করোনা আক্রান্ত সময় এবং নরমালি কোনো এই কাশি কফি কি কোনো ডিফারেন্স আছে? এবং করোনা সেরে গেলেও যদি আপনি স্যার অনেক এরকম পেশেন্ট হয়ে থাকতে পারেন, সেরে গেলে আসলে স্যার এটার কি কোনো প্রবলেমেটিক থাকে কি? সেই ব্যাপারে যদি সচেতনতামূলক কিছু বলতেন। জি, এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন। করোনা রোগীর যে লক্ষণ, এরকম লক্ষণ কিন্তু করোনার জন্য স্পেসিফিক না। এই কাশি বা জ্বর হওয়া এটা কিন্তু একটা অতি সাধারণ, এবং করোনার রোগের প্রাদুর্ভাবের আগেও এরকম সমস্যা নিয়ে বিভিন্ন সময় রোগীরা বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছেন, ভবিষ্যতে নেবেন। কিন্তু তখন যেহেতু করোনা এই রোগটাই আমাদের এই পৃথিবীতে ছিল না, সুতরাং তখন এটাকে আমরা করোনার লক্ষণ বলিনি। অর্থাৎ করোনা রোগের জন্য আলাদা কোনো সুনির্দিষ্ট লক্ষণ নেই। জ্বর, কাশি এগুলি অন্য রোগীদেরও হতে পারে, করোনা রোগীদেরও হতে পারে। তফাৎ হলো করোনা রোগী বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাগুলি সেরে যায়, কিন্তু কারো কারো ক্ষেত্রে করোনা দ্বারা শরীরের ফুসফুস যখন আক্রান্ত হয়ে পড়ে, যেটা নিউমোনিয়া হয়, তখন তাদের শ্বাসকষ্ট হয়ে যায়, তখন তাদের কাশি বেড়ে যায়। তখন আমরা যদি তাদেরকে অন্য রোগীর থেকে আলাদা করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, তখন দেখা যায় অনেকের ফুসফুস আক্রান্ত হয়ে গেছে, এবং এটা বিভিন্ন পার্সেন্টেজ হিসাব করে অনেকের অক্সিজেন লাগতেছে বা অনেকের লাগতেছে না, বা অনেকের আরো নতুন নতুন কমপ্লিকেশন হচ্ছে। তো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, কাশি করোনা এবং করোনার রোগী না, দুটোর মধ্যে তফাৎ নেই। কিন্তু বেশিরভাগ করোনা রোগী যেহেতু সুস্থ হয়ে যায়, কিছু কিছু করোনা রোগীর যাদের করোনার নেগেটিভ হয়ে গেছে বা 2-4 মাস পরও তাদের কাশিটা রয়ে গেছে, এটার কারণ হলো যাদের ক্ষেত্রে ফুসফুস আক্রান্ত হয়ে যায় এটা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসতে অনেকের ক্ষেত্রে সময় লেগে যায়। অনেকের ক্ষেত্রে আমরা এখনো 5-6 মাস পরেও অনেকের স্বাভাবিক হয়নি এরকম রোগীও আমরা দেখছি। সেক্ষেত্রে দেখা যায় আমরা পরীক্ষা করলে বুকের, যেটাকে সিটি স্ক্যান বলে, সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে এটা বিভিন্ন রকমের স্ট্রাকচারাল চেঞ্জ, যেটাকে আমরা ফাইব্রোসিস বলি, এরকম ফাইব্রোসিসের মতো কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এদের জন্য আলাদা ব্যবস্থা আছে, যেটা করোনা রোগের চিকিৎসার আওতায় পড়ে না। এটাকে আমরা পোস্ট কোভিড সিনড্রোম বলি। সেক্ষেত্রে এটা চিকিৎসার ধরনও অন্যরকম, এবং আমাদের দেশে বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায়। তো আমার পরামর্শ হলো যে যেসব করোনা রোগী সুস্থ হওয়ার পরে আবার কাশিটা যাচ্ছে না, তারা অবশ্যই একদম ভালো রেসপিরেটরি মেডিসিনের বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, এবং সঠিক চিকিৎসা নিলে ধীরে ধীরে এটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ধন্যবাদ। দর্শক, আজকে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের, আসলে একই টাইপের প্রশ্নও আপনাদের ছিল, বাট আসলে সমস্যাগুলো একই ধরনেরই হয়ে থাকে।
তো আমরা লাস্ট একটা পোর্শন নিয়ে একদম আমরা এন্ডিং এর দিকে চলে যাব। আমাদের মোহাম্মদ মাহফুজুর রহমান রাজন, উনি আমাদের রেগুলার ভিউয়ার আমাদের অস্ট্রেলিয়ান ইহেলথের। স্যার, আমি জানি এক নাগাড়ে 2-3 সপ্তাহ কাশি হলে যক্ষ্মার লক্ষণ বলে। আমি অনেকদিন কাশি থাকায় যক্ষ্মার টেস্ট করিয়েছি, কিন্তু যক্ষ্মা ধরা পড়েনি। আমার কাশির সাথে মাঝে মাঝে রক্ত যায়, বিশেষ করে সকালে। মন্টিলিউকাস খেলে মোটামুটি ভালো থাকি, এটা কেন হচ্ছে এর প্রতিকার জানতে চাচ্ছে। বয়স 31, ওজন 70 এবং উনি ধূমপায়ী। কাশির সাথে মাঝে মাঝে রক্ত যায়। জি স্যার। কাশির সাথে রক্ত যাওয়াটা সবসময় যক্ষ্মার যক্ষার উপর লক্ষণ ভয় না। করে যক্ষ্মার টেস্টটা উনি করেছেন। কাশির সাথে রক্ত যাওয়াটা সবসময় যক্ষার কারণে হয় না। অন্য অনেক রোগ আছে যেসব কারণে কাশির সাথে রক্ত অনেক সময় যেতে পারে। এমনকি সাধারণ কাশিতেও খুব প্রেসার দিয়ে জোরে কাশি দিয়ে অনেকে কফ যেটাকে বললেন স্পুলেটে বের করতে চেষ্টা করতে গিয়ে রক্ত অনেক সময় রক্ত বেরিয়ে যায়। আবার অনেকের ফুসফুসের ক্যান্সার হলেও রক্ত যেতে পারে। সুতরাং রক্ত কেন গেল বা কাশির সাথে রক্ত যদি গিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা বিস্তারিত ইনভেস্টিগেশন করা অবশ্যই জরুরি। কাশির সাথে এক ফোঁটা রক্ত যাওয়াটাই স্বাভাবিক না। তা আমার পরামর্শ হলো, যেহেতু কাশির সাথে রক্ত দেখা গেল, ওনার একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ওনার একটু ওই ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে যাওয়া উচিত। যে ওনার কোনো, যেহেতু বয়স ওনার 31, এই বয়সে আমরা প্রধানত কাশির সাথে রক্ত যদি গিয়ে থাকে যক্ষা বা নিউমোনিয়া বা এরকম কোনো রোগ চিন্তা করতে পারি। যদিও ফুসফুসের ক্যান্সার জাতীয় রোগ এই বয়সে খুব কম হয়, তবে হবেই না এটা জোর দিয়ে বলা যায় না। তো আর আরেকটা জিনিস হলো, উনি এই মন্টিলুকাস্ট খেলে ভালো থাকি, এই কথাটা দিয়ে আমরা এতটুকু বুঝলাম যে ওনার এই ক্রনিক কাশিটা হয়তো বা সিজনাল এবং অ্যালার্জিক কাশি হতে পারে, যেহেতু উনি এই ওষুধগুলিতে ভালো থাকে বললেন। এবং এই কাশি এই ওষুধ খেয়ে ভালো থাকে এবং মাঝে মাঝে রক্ত যায়, সেক্ষেত্রে এটা খুব প্রেশার দিয়ে হয়তো বা কাশি দেওয়ার কারণেও যেতে পারে। তারপরেও নিশ্চিত হওয়ার জন্য আমার পরামর্শ হলো, উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ওনার পরামর্শক্রমে বিস্তারিত একটু পরীক্ষা নিরীক্ষা করে রক্ত যাওয়ার কারণটা নিশ্চিত হওয়া প্রয়োজন। নিশ্চিত হয়ে যায় যে বয়স তার 31, একটা বা ইয়াং একটা মানুষ, এটা আসলে স্বাভাবিক নয়। স্যার একটা কথা, অনেকেই প্রসঙ্গে মন্টিলিউকাস্ট একটি মেডিসিনের কথা আসছে স্যার, এটা স্যার মানে লং টাইম যদি কেউ খায় তাহলে স্যার মানে কতদিন পর্যন্ত খেতে পারে, এরকম কি কোনো কিছু আছে? যেমন স্যার আমরা অ্যান্টিহিস্টামিনটা আসলে মানে সিমটোমেটিক রিলিফ করি, সেই হিসাবে আমরা ছেড়ে দিই। তো এই মন্টিলিউকাস্ট কি স্যার কোনো রকম ডিউরেশন আছে যে এতদিন খেতে হয় ওর, এতদিন পর্যন্ত খাওয়া যায় লং টাইম এক্ষেত্রে রেগুলার? লং টাইম মন্টিলুকাস্ট লং টাইম খাওয়া যায়, এটা সেফ ওষুধ। তবে আমরা লং টাইম বলতে কতদিন এটার কোনো ডিউরেশন নেই। আমরা এই ওষুধগুলি যেহেতু এই ওষুধ না, এই সমস্যা বা এই সিমটম বা লক্ষণগুলি যেহেতু আপনার সব সময় থাকে না, এই সব সময় যেহেতু থাকে না, এই জন্য সব সময় খাওয়ারই প্রয়োজন নেই। এটা অ্যাজ পার নিড বেসিস, মানে প্রয়োজন যখন তখন খাবে এবং চিকিৎসকের পরামর্শক্রমে এটা বন্ধও করে দেওয়া যেতে পারে এটা। তো যেহেতু এই সমস্যাগুলি প্রধানত শীতকালের সমস্যা, আমার মনে হয় শীতকালে যে 2-3 মাস বা 4 মাস যদি কেউ একটানা খেতে চায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি এটা কিছু সমস্যা সাইড ইফেক্ট আছে, ভেরি রেয়ার যদিও এগুলি, কিন্তু এগুলি যারা শুরু করবে তার পরপরই যদি সমস্যা হয় হবে। কিন্তু 2 মাস খাওয়ার পরে নতুন করে এই ওষুধের কারণে একটা সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা কম। দেখে নিয়ে খেতে হবে। স্যার অত্যন্ত ধন্যবাদ, অনেকক্ষণ সময় দিলেন স্যার আমাদেরকে। এবং দর্শক, আজকে আমরা আসলে এদিক থেকে সে একদম শেষের পথে চলে এসেছি। আমাদের সাথে ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস স্যার, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেসপিরেটরি মেডিসিন চিটাগাং মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। স্যারের সাথে যারা চিটাগাং এর আশেপাশে থাকেন এবং চিটাগাং এ থাকেন, স্যার সিএসসিআর চেম্বার করেন, স্যার মেডিকেলও রয়েছেন, স্যারের সাথে ব্যক্তিগতভাবেও আপনাদের পরামর্শ নিতে পারেন। স্যার অল টাইম এখন রেগুলারলি পেশেন্ট দেখছেন। এবং আমরা একদম শেষের দিকে চলে এসেছি এবং আজকের যে মেডিসিনটা নিয়েও বারবার কথা হচ্ছিল,
যেটা নিয়ে মন্টিলিউকাসটা নিয়ে। তো অপসনিন ফার্মার ট্রাইলক মন্টিলিউকাস প্রিপারেশনটা বর্তমানে পেডিয়াট্রিক, যেটা বাচ্চাদের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছিলেন, ওএফটি প্রিপারেশনও 4 মিলিগ্রামে চলে এসেছে, যেটা 2 থেকে 10 সেকেন্ডের মধ্যেই মুখে খুব তাড়াতাড়ি ডিসপাস হয়ে যায়। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং স্যার লাস্ট অফ অল, আমরা আসলে স্যার গত বছরের মার্চের থেকে করোনার যখন প্যান্ডেমিক সিচুয়েশন, তখন আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি সাধারণ জনগণের কাছে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শগুলো এবং করোনার পাশাপাশি অন্য আমাদের রেগুলার যে বিভিন্ন রকমের অসুখগুলো হয়ে থাকে, সেটার আসলে অনেকেই স্যার আপনাদের সান্নিধ্য পাচ্ছিলেন না, তারা ডক্টরের কাছে যেতে পারছিলেন না। আমরা চেষ্টা করেছি স্যার অল্প পরিসরে হলেও সেটা কন্টিনিউ রাখার সাধারণ জনগণের কাছে। এই বিষয়ে যদি আপনি কোনো কিছু বলতেন স্যার। ধন্যবাদ আপনাকে। এই অপসনিন ই হেলথ আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা অত্যন্ত ভালো উদ্যোগ, বিশেষ করে এই ইন্টারনেটের যুগে যে কোনো প্রত্যন্ত এলাকা থেকে যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অ্যাভেলেবেল না, আরও সঠিক সুনির্দিষ্ট করে যদি আমরা বলি, রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট সারা দেশেই সীমিত। তো এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞগণ যে পরামর্শ দিয়ে থাকেন, প্রত্যন্ত অঞ্চলের লোকজন সরাসরি তাদের সমস্যা বিশেষজ্ঞের সাথে শেয়ার করতে পারেন এবং প্রাথমিক একটা চিকিৎসাও পেতে পারেন, এবং পরবর্তীতে কোথায় কিভাবে গিয়ে তার আরও সঠিক চিকিৎসা পাওয়া যাইতে পারে তার ব্যাপারে একটা ধারণা ওনারা পেয়ে থাকেন। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা অপসনিন ফার্মাসিউটিক্যালসের একটা ভালো উদ্যোগ, এবং এটা ভবিষ্যতেও যদি চালু থাকে দেশের জনগণ অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ স্যার। শুভরাত্রি। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, এবং দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সুস্থ থাকেন। এবং মোরাল অফ দ্য কথা, আপনারা যেটি নিন, পরামর্শ নিন, সঠিকভাবে যে ওষুধটা আপনাকে দেয়া হচ্ছে সেটা সম্পূর্ণভাবে নিন, এবং হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনটা এটা অবশ্যই সঠিকভাবে করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।